চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা শরীফ সিরাজের কাছে। অভিনেতা বললাম শুধু, কিন্তু পরিচয় তো আসলে অনেকগুলো আছে শরীফ ভাই। অভিনেতা, প্রযোজক, শিক্ষক, আর কি কি করছেন? গীতিকার, সুরকার, গল্পকার, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক। আর কিছু বাকি আছে? এটা গোয়িং টু বি, আসবে। আচ্ছা, কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে সময়? কেন অনেক বেশি ভালো যাচ্ছে? অনেক বেশি ভালো যাচ্ছি এই জন্য যে মানুষের অগ্রগতি হয় না, যে আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। কিন্তু আমার কাছে পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আপনি কি কি দায়িত্ব পালন করে উপরের দিকে উঠবেন। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে আমি ছাত্র অবস্থার পরে থিয়েটারের অভিনেতা হয়েছি, এরপরে পর্দার অভিনেতা হয়েছি, এর মধ্যে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছি, এরপরে পরিচালক হিসেবে কাজ করেছি, গীতিকার হিসেবে কাজ করেছি, এখন প্রযোজক হিসেবেও কাজ করেছি, সুরকার সহ, এবং ছবি আঁকতে পারি আমি। সো সবগুলোই স্তর আমি যেহেতু পার হয়ে হয়ে এসছি। নাচটা বাকি পড়েছে। নাচটা এটা আমার নিজের ভালো লাগার জায়গা নয়, এই জন্য আমি এটা এক্সপ্লোর করি নাই। বাট যদি কখনো আমি ইন্টারেস্ট ফিল করি নাচতে, তাহলে অবশ্যই আই উইল ডু দ্যাট। আপনি তো একজন অভিনয় শিল্পী। আপনাকে কালই যদি কোনো পরিচালক খুব লোভনীয় একটি গল্পে আপনাকে চায়, যেখানে আপনাকে নৃত্যশিল্পীর ভূমিকা অভিনয় করতে হবে, সেক্ষেত্রে তো নাচটা আপনার বাধ্যতামূলক, আপনি কি করবেন? সেই জন্য আমি আমার ডিরেক্টর এবং প্রযোজককে বলবো যে আমার জন্য যে পরিমাণ সময় বরাদ্দ দেওয়া প্রয়োজন আমাকে প্র্যাকটিস করার জন্য, নিজেকে তৈরি করার জন্য, সেই পরিমাণ সময় না দিলে আমি কাজটা করব না। যদি আমাকে সময়টা দেয় এবং ট্রেনিংয়ের জন্য আমার পর্যাপ্ত যা যা লাগবে সেগুলো দেয়, আমি চাই আমাকে পর্দায় মানুষ দেখে যেন না বলে ও পারে না এটা। সো আমি যতদিন না পারবো, যতদিন আমি পারঙ্গম না হব এই কাজটা করতে, ততদিন আমি যাব না। বাট আমি করতে চাই। কারণ এই বিচক্ষণতাটা কিভাবে পেলেন? কবে নাগাদ এই বিচক্ষণতার পরশপাথর আপনার কাছে এসেছে, যখন থেকে আপনি এত বেছে বেছে কাজ করতে শুরু করেছেন? এটা সম্ভবত আমার ছাত্রাবস্থায়, কারণ আমার মনে আছে আমি দ্বিতীয় বর্ষে পড়ি। তখন একটা পরীক্ষার আগে আমি খুব অসুস্থ। তো আমি গেলাম আমার কোর্স শিক্ষকের কাছে, গিয়ে বললাম যে আপা আমার তো জ্বর, আমি পরীক্ষাটা পরে দিই। তো আপা বললেন যে তোমার কি সমস্যা? আমি বললাম যে পড়া হয়েছে, কিন্তু শরীর অনেক অসুস্থ থাকার কারণে আমি লিখতে পারবো না। বলছে তুমি যখন পরীক্ষার হলে যাবা, তখন তুমি যদি ফিল করো অসুস্থ, তখন আমি দেখব। কিন্তু তুমি যদি ফিল না করো, তুমি যদি লিখতে পারো, তাহলে কিন্তু এই সুযোগটা তোমার হাত থেকে চলে যাবে। এবং থিয়েটারে এসে শো মাস্ট গো অন একটা কথা আছে আমাদের জন্য, সবার জন্য একেবারেই। তো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে রিহার্সেল না করে শো করতে যান, মানুষ কিন্তু আপনার পারফরমেন্সটা দেখবে। আপনি করতে পেরেছেন, আপনি অসুস্থ ছিলেন কি ছিলেন না, সেটা মানুষ আর দেখবে না। সো আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, আপনি এখন যাবেন কি যাবেন না। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, ডোন্ট গো। ইফ ইউ ক্যান ওভারকাম ইট, ডু ইট। এই যে বেছে কাজ করা, এই বেছে কাজ করার সাথে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার বিষয়টি কিন্তু কন্ট্রাডিক্ট করে, দুটো একসাথে চলতে পারে না। যিনি আসলে বেছে কাজ করেন, তিনি একটা দুটো কাজ করে তাকে বিদায় নিতে হয় বা দীর্ঘ বিরতিতে যেতে হয়, কিংবা অন্য কোনো প্রফেশনে থাকতে হয় যেটি তার জীবন জীবিকা নির্ধারণ করে। আপনি আসলে দুটোকে ব্যালেন্স করে কিভাবে চলছেন, যেখানে আপনি একজন নিজেও শিক্ষক, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় আছেন? আমি আসলে মানুষ বাইরে থেকে যেভাবে আইডেন্টিফিকেশন করে যে একটা মানুষ এত কিছু করছে, কিভাবে ব্যালেন্স করছে, আমি যেমন ধরেন, আমি যদি ইন এ সেন্স যদি বলি যে আপনি যেমন এই প্রোগ্রামটা উপস্থাপনা করেন, এর বাইরেও নিশ্চয়ই আপনি অনেক কাজ করেন, আপনাকে ব্যালেন্স করতে হয়। যারা ঘরে কাজ করে তাদের বাইরেও কাজ করতে হয়, ব্যালেন্স করতে হয়। আমি বেসিক্যালি একজন ওয়ার্কহলিক লোক। আমি আসলে কোট অ্যান্ড কোট আজাইরা বসে থাকতে পছন্দ করি না। আমি কোনো না কোনো সময় যখনই আমি বসে থাকি, কিছু না কিছু আমি ভাবি। সেই ভাবনার বহিঃপ্রকাশটা ঘটে যায় বিভিন্নভাবে। সেটা আপনার হয় সঙ্গীত শিল্পী তো আমি নই, কিন্তু হয়তো আমি গান লিখে ফেলি, হয়তো বা কবিতা লিখে ফেলি। আমি ভাবি যে এরপরে কী করা যায়। আমার ফালতু সময় কাটাতে আমার সব থেকে বাজে লাগে। ফলে আমি যখন আমি রেস্ট নিচ্ছি, তখন আমি কিছু না কিছু ভাবছি। এটা ব্যালেন্স হয়ে যায়, কারণ আপনি কিন্তু একটা লাইফ স্প্যানে আছেন। তো একটা লাইফ স্প্যানে যখন আপনি থাকবেন, তখন আপনি একটা সময়ের মধ্যে বসবাস করবেন। তো এই সময়ের মধ্যে আপনার অনেক কিছু আসবে। লাকিলি আমি যে কাজগুলো করি সব ক্রিয়েটিভ সাইড। আমি হয়তো বা ক্রিয়েটিভিটি নিয়ে জন্মেছি, বা সেইটাই আমার জীবনে একটা উৎকর্ষ লাভ করেছে এবং প্রকাশ পাওয়ার সুযোগ হয়েছে, প্রকাশ হয়েছে মানুষের সামনে। তো আমি আসলে একটা ক্রিয়েটিভিটির মধ্যেই থাকতে চাই, যেটাকে অন্যভাবে ওয়ার্কহলিক বলা যায়, কিন্তু ওয়ার্কটা
রিলেটেড উইথ ক্রিয়েটিভ থিং, ফলে আমার ব্যালেন্স করতে হয়নি। আমি ভেবেছি আমি ক্রিয়েটিভিটির সঙ্গে থাকবো এবং ক্রিয়েটিভিটির বিভিন্ন ফর্ম আমার সামনে এসে ধরা দিয়েছে, আমার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সেটা শিক্ষকতাও আমার কাছে এক ধরনের ক্রিয়েটিভিটি, পড়াশোনা, গবেষণা, অভিনয়, নির্দেশনা, স্ক্রিপ্ট লেখা, গান শোনা, গান লেখা, গানের সুর করা, এগুলো সবই হচ্ছে পার্ট অফ ক্রিয়েটিভিটি। সো ইউ আর ডুইং ইউর ওন ওয়ার্ক, হোয়াট ইউ লাভ বেসিক্যালি। সো আমি আসলে যে কাজটাকে ভালোবাসি, যে জিনিসটা আমার ভিতরে বসবাস করে, সেগুলি প্রকাশিত হয়ে যায়, কিন্তু সোসাইটিতে সেগুলো বিভিন্ন কাজের নাম হিসেবে স্বীকৃত। জীবনে প্রথম কাজ করেছিলেন কবে? আপনাকে তো অনেকবার পেয়েছি, অনেকবার অনেক গল্প শুনেছি, আজকে চেষ্টা করছি যেটা আগে কখনো শুনিনি সেটা একটু শোনার জন্য। আমি প্রথমবার কি কাজ, টেলিভিশন, এই মানে পর্দার সামনে আমি জেনে শুনে কাজ করেছি। প্রথম ইউটিউবার আদনান আল রাজীবের চরকির হচ্ছে প্রথম ওয়েব ফিল্ম, জেনে শুনে করেছি। এর আগে আমি কাজ করেছি যেগুলো, সেগুলো অনুরোধ। যেমন আমি একটা নাটকে একটা চরিত্র অভিনয় করেছি, FS নাইম ভাই এবং হচ্ছে মৌসুমী হামিদ, এটা ডিরেক্টর হচ্ছেন মঞ্জুরুল, আমাদের ছোট ভাই। তো ওর হচ্ছে বাজেট সংকুলান হচ্ছিল না ওই ক্যারেক্টার নেওয়ার জন্য। তো আমাকে রিকোয়েস্ট করছে, ভাই আপনি তো থিয়েটার করেন, সো আমাকে একটু হেল্প করেন। তো গিয়ে আমি জাস্ট ওই হেল্পের জন্য গেছি, এটা আমি হচ্ছে জেনে শুনে অভিনয় করতে যাইনি। একজন অভিনেতা বা অভিনয় শিল্পীর তো একটা ক্ষুধা থাকে মনে, আবার প্রথমে তাকে প্রমাণও করতে হয় নিজেকে। সব সময় তো আর আসলে পরীক্ষিত করে আসলে কাউকে নেওয়া সম্ভব হয় না, বিশেষ করে শুরুর দিকে। সেই সময় অনেক হিউমিলেশনেরও শিকার হতে হয়। দেখা গেছে যে আপনি খুব করে চান, আপনি জানেন আপনি এটা পারবেন, কিন্তু ডিরেক্টর বা প্রডিউসার ভাবছেন যে না, ওকে দিয়ে হবে না। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আপনি কখনো গেছেন কিনা? হ্যাঁ, এই ধরনের হিউমিলেশন বা ধরেন এক ধরনের যেটাকে বলা হয় যে ছোট ফিল করা, ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ফেলে দেওয়ার যে একটা ব্যাপার, যে হচ্ছে প্রথমবার ছেলেটা আসছে, ওকে দিয়ে হচ্ছে না, অনেকক্ষণ ধরে গেস্ট রুমে বসিয়ে রাখা, অনেক ধরনের অডিশন নেওয়া, যে না হচ্ছে না, আমরা যা চাচ্ছি হচ্ছে না, ইভেন অডিশন না নিয়েও ফেরত পাঠানো। ইয়েস। তো এগুলোর এক্সপেরিয়েন্স আমার হয়েছে, কিন্তু অল্প। কারণ হচ্ছে যে আদনান আল রাজীবের সঙ্গে আমি প্রথম কাজ করেছি, এর আগে ওনার যে কাস্টিং ডিরেক্টর কলি আমাকে কিন্তু অনেক টিভি শোবিসের জন্য ডেকেছে, যেহেতু থিয়েটারের পারফর্মার হিসেবে কলি আমার খুব ক্লোজ ছিল। তো ডেকেছে, আমি গিয়েছি ওখানে, কিন্তু আবার অডিশন ভালো হয়নি। আমি আসলে বুঝতাম না তখন পর্যন্ত যে, এবং ওনাদেরও এক ধরনের বদ্ধমূল ধারণা ছিল। এখন তো বলতে দ্বিধা নাই, আমি ধরেন 2020 সাল থেকে 2025 সাল, এই 5 বছরে নিকেতন, কোটানকোট নিকেতন কেন্দ্রিক একটা পারসেপশন ছিল, নিকেতনের একটা পারসেপশন ছিল, ইফ ইউ আর ফ্রম থিয়েটার ইউ ক্যান ডু দিস। কিন্তু গত 5 বছরে নতুন অভিনেতা অভিনেত্রী যত গিয়েছে এবং নিকেতন কেন্দ্রিক এই ইন্ডাস্ট্রির কাজে যুক্ত হয়েছে এবং নিজেকে সফল হিসেবে প্রমাণ করেছে, মোস্ট অফ দেম ফ্রম থিয়েটার। কিন্তু যুগে যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এমন অসংখ্য গুণী মানুষকে পেয়েছি, মামুনুর রশিদ থেকে শুরু করে আমাদের চঞ্চল চৌধুরীকে বলি, বা আমরা যাকেই বলি না কেন, এমন গুণী মানুষ যারা আছেন তারা তো প্রত্যেকে আসলে মঞ্চ থেকে এসেছেন। কেন নিকেতনে পরীক্ষিত হওয়ার পরে ব্যাপারটাকে এত মানে আমরা জোর দিয়ে বলছি? আমি বলছি এই জন্য যে ইন্ডাস্ট্রি কোটানকোট নিকেতনের মধ্যে আটকে পড়ে গেছে, ফলে আপনাকে অডিশন দিতে গেলে ওখানেই যেতে হচ্ছে। এখন থিয়েটার থেকে যারা এসছেন তারাই আমাদের বাংলাদেশের সবথেকে গণ্যমান্য অভিনেতা অভিনেত্রী। থিয়েটার প্র্যাকটিস ছাড়া আমরা যে কজন অভিনেতা অভিনেত্রীকে চিনি, বেসিক্যালি ওনারা অভিনেতা অভিনেত্রী, সেই আর্টিস্টিক সত্তাটা ওনার ভিতরে আছে, থিয়েটার করেন নাই, কিন্তু কোনো না কোনোভাবে ওই সেন্সটা ওনার মধ্যে গ্রো করছে, ডেভেলপ করছে, এবং শেষ পর্যন্ত ফ্লোরিশ অবস্থায় আমরা দেখতে পেয়েছি তাদেরকে পর্দায়। তো সেইটা থিয়েটার করুক না করুক, সেটা অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা ডিফায়ার করে না, অত ম্যাটার করে না যে আপনি থিয়েটার করেছেন কি করেননি। বাট থিয়েটার হচ্ছে একমাত্র গবেষণা ক্ষেত্র যেখান থেকে একজন ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হয়। একজন অভিনেতা অভিনেত্রী নিজেকে পাকা করার জন্য যত বেশি থিয়েটারে যাবে ততই বেশি পাকা হবে, ওইটা তো একটা গবেষণা ল্যাব। তো এই ব্যাপারটা নিকেতনে আপনি যদি একটুখানি পিছনের দিকে যান, মুস্তফা সরোয়ার ফারুকী ভাই যখন কিনা আমাদের বাংলাদেশে নির্মাতা হিসেবে আসলেন, উনি এমন সব অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এসছেন যারা কিনা কখনোই থিয়েটারের সাথে যুক্ত ছিল না, এবং ওনার সিস্টেমটা এরকম ছিল যে আই ডোন্ট নিড এনিথিং। কারণ ওনাদের, আমি চাই না যে পরিচিত মানুষকে নিয়ে আসার জন্য, এবং আমি চাই না যে উনি যে অ্যাক্টিং করছেন সেটা বোঝা যাক পর্দার মধ্যে। উনি যেন হচ্ছে আনটাচড, এরকম আনোখী একজন বিষয়কে যেন নিয়ে আসতে পারি, মানুষের কাছে নতুন বিস্ময় তৈরি করবে।
অনেকেই, যেমন ধরেন সোহেল খান, যেমন ধরেন আমি ফারুকী ভাইয়ের অভিনেতা অভিনেত্রীদের যদি তালিকা করেন, অনেক বড় তালিকা পাবেন যারা কিনা কখনোই অভিনয়ের সাথে ছিলেন না, প্রফেশনালি অভিনয়ে পরে এসেছেন সাফল্য পাওয়ার পরে। আমি আমার জীবনের প্রথম বিজ্ঞাপন তার সাথে করেছি। তাহলে আপনি বলেন যে তখন একটা চর্চা তৈরি হয়েছিল ফারুকী ভাইয়ের নেতৃত্বে যে আসলে থিয়েটার নট নেসেসারি, যে আপনাকে অভিনেতা হইতে গেলে থিয়েটার করতে হবে। এইটাই হচ্ছে নিকেতনের মধ্যে দানা বেঁধেছিল 2020 সাল পর্যন্ত। এই বাবলটা ভাঙতে আমাদের সময় লেগেছে। ওই যে হিউমিলেশন, ওই যে ইগনোরেন্স, এগুলো শিকার আমরা হয়েছে। আমি হয়তো ওইভাবে হইনি, কিন্তু অনেকেই হয়েছে। শরীফ ভাই, একটু জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি তো ভবিষ্যৎ পরিকল্পনা ওইভাবে দেখি না, আমার কাছে কালকের পরিকল্পনাটাই প্রধান। কাল কি করবেন? কালকে আমার 2টা মিটিং আছে, 2টা গল্প নিয়ে আমি 2 জন ডিরেক্টরের সঙ্গে বসবো এবং তারা গল্প সংক্ষেপ বলবে এবং কি কি নোটস আছে সেগুলো আমি ওদেরকে দেব। গল্প শোনার পরে একটি স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত থাকবো। এগুলোই পরবর্তীকালে প্রডিউস করছেন। আমি জানি না এখনো পর্যন্ত কিভাবে থাকবো এটার সঙ্গে। আমার কোনো অসুবিধা নাই যদি গল্প আমার পছন্দ হয় এবং সেখানে আমার অভিনয় করার সুযোগ না থাকে, তাহলে আমি অবশ্যই প্রডিউসারের সুযোগটা নিব। আর যদি অভিনয় করার সুযোগ থাকে, গল্প পছন্দ হয়, ক্যারেক্টার আমাকে আঁকড়ে ধরে, তাহলে অবশ্যই অভিনয় করব। এই যে অভিনয় করার ক্ষুধা, আপনি তো অনেক শিল্পের সাথে চর্চায় আছেন, যেমন গানের সাথে আছেন, গান লিখছেন, গল্পকার হিসেবে কাজ করছেন। কোন জায়গাটা আপনাকে সব থেকে বেশি টানে? শিক্ষকতা, অভিনয়, স্ক্রিপ্টিং? আই অলওয়েজ ট্রাই টু লিভ ইন দ্য মোমেন্টাম। যেহেতু আমি পার্থক্য করি না ক্রিয়েটিভ সব লাইনগুলোতে, আমার প্রত্যেকটাই হচ্ছে ক্রিয়েটিভ বহিঃপ্রকাশ, সেহেতু যে মোমেন্টাম, যে বিষয়টা আমাকে অনেক বেশি মজা দেয়, অনেক বেশি জমিয়ে রাখে, আমি সেটাই করি। ফলে আই কান্ট আইডেন্টিফাই যে আসলে কোনটা বেশি পছন্দ। অনেকগুলো সন্তানকে আপনি বলতে পারবেন না কোনটা আপনার প্রিয় সন্তান। একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আড্ডার। যাবার আগে যদি এটা না জেনে যাই যে সামনে কি কি কাজ আসছে, সেটা একটা ঘোর অন্যায় হবে। প্লিজ বলুন, কি কি কাজ আসছে সামনে? আমার আসলে অভিনয় করা হয়েছে এই ধরনের ফুল লেংথ ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে অন্তত 6 থেকে 7টা। বাট ভেরি ইমিডিয়েট যেগুলো আসার কথা সেগুলো হচ্ছে, একটা হচ্ছে পিনিক, সেটা অনেক দিন ধরে আসার কথা, হচ্ছে না, জানি না আসবে কিনা। আরেকটা আসবে মাস্টার, সেটা হচ্ছে রেজন সাহারের সুমিতের, সেটা আসবেই। সম্প্রতি আমি আরেকটা শর্ট ফিল্মে অভিনয় করেছি, সেটা সম্ভবত কোনো উৎসবে দিবে, আমি জানি না। বাট খুব ভালো লেগেছে শর্ট ফিল্মটা অভিনয় করতে গিয়ে। রেজন সাহারের সুমিত প্রডিউসার, কিন্তু ডিরেক্টর হচ্ছে ওর নাম মুন্তাকিম, সম্ভবত ফাহিম মুন্তাকিম। শুভকামনা থাকবে, যেহেতু এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাচ্ছে এবং বাংলাদেশি সিনেমা হিসেবে যখন যাচ্ছে, সেটি আসলে অংশীদার আমরা সবাই। হ্যাঁ, নিশ্চয়ই অপেক্ষা করব আপনার শুভ সংবাদের জন্য। আমিও যেন সবার সামনে সুন্দর সংবাদগুলো নিয়ে আসতে পারি, সাফল্য নিয়ে আসতে পারি, যেহেতু আমরা সবাই একসাথে যুক্ত। আমার সাফল্য আপনার সাফল্য, আপনার সাফল্য আমার সাফল্য, আমাদের এই পরিমণ্ডলের সাফল্য। আমার জন্য দোয়া করবেন যেন হচ্ছে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, যেন আমি নিজে যে কাজটা করে আনন্দ পাই, সেই আনন্দের মধ্যেই আমি বেঁচে থাকতে পারি। আনন্দে বাঁচুন, আনন্দের কাজের সাথে যুক্ত থাকুন। শুভকামনা সবসময়। ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ দর্শকদেরকে যারা দেখছেন, এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক জন গ্রিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুঃখ আপনাকে বদলে দেবে না, এটা আপনাকে উন্মোচিত করবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।